subscribe now and press the bell icon. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের লেসনটা থাকবে পরিসংখ্যানের উপরে। এই পরিসংখ্যান হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 17। এটা পরিসংখ্যানের অঙ্কগুলো আজকে আমি করিয়ে দেব। আমি আজকে বই দেখাবো না, আমার কাছে একটা হ্যান্ড নোট আছে। আমার একটা হ্যান্ড নোট আছে। এই হ্যান্ড নোটটা যদি আমি শেষ করতে পারি, পরিসংখ্যানে তোমাদের কোথাও কারো সমস্যা হবে না আশা করি। আর এই পরিসংখ্যানের এই শীটটা যদি কেউ পড়ে, তাহলে যারা অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগে আছে, তাদের বায়োস্ট্যাটিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজির যে সাবজেক্ট আছে, সেখানে মোটামুটি 20% বা 30% অঙ্ক এই শীট থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসটা থাকবে আমাদের পরিসংখ্যানের উপরে। তো পরিসংখ্যান করতে গেলে আমাদের প্রথমে কিছু সূত্র জানতে হবে। পরিসংখ্যান করতে গেলে আমাদের প্রথমে কিছু কি জানতে হবে? সূত্র জানতে হবে। তো সেই সূত্রগুলো কি? সূত্রগুলো আমরা আগে লিখে নিব। আমাদের জানতে হবে পরিসরের সূত্র, অর্থাৎ যে কোনো অধ্যায়ের অঙ্ক করতে হলে আগে সেই অধ্যায়ের যতগুলো সূত্র লাগে, ঠিক ততগুলো সূত্র আগে আমি মুখস্থ করব, তারপর অঙ্ক শুরু করব। তদ্রূপ আমরা পরিসংখ্যানের সূত্রগুলো আগে লিখব। যে পরিসংখ্যানের প্রথম সূত্র পরিসর। পরিসরের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা ব্র্যাকেট দিব, আগে বিয়োগ করব, পরে প্লাস 1 দিব। এটা হচ্ছে পরিসর বের করার সূত্র। তাহলে পরিসর বের করার সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, ব্র্যাকেট দিব, আগে বিয়োগ করব, তারপরে প্লাস 1 করব। এটা হচ্ছে আমাদের পরিসর বের করার সূত্র। ওকে, আমরা পরিসর বের করা শিখবো পরে, জাস্ট আগে সূত্র জানলাম যে পরিসর বের করার সূত্র সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তারপরে যদি আমরা বের করি শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা অর্থাৎ তুমি যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে, গাণিতিক গড় করবে, সংক্ষিপ্ত গড় করবে, হ্যাঁ, এগুলো করার সময় তোমার কয়টা শ্রেণী আঁকতে হবে, কয়টা ঘর আঁকতে হবে, সেটা তোমার আগে থেকে জানতে হবে, না তো আমি হুটহাট করে রাখতে পারবো না। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর। পরিসরকে ভাগ দেব শ্রেণী ব্যক্তি দ্বারা। শ্রেণী ব্যক্তি, এখন এই শ্রেণী ব্যক্তিটা কি? শ্রেণী ব্যক্তিটা হচ্ছে তোমার উচ্চ সীমা আর নিম্ন সীমার পার্থক্য। ঠিক আছে, তুমি একটা তথ্য নিলা, সেখানে তুমি কত ব্যবধান নেবা, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, হ্যাঁ, কত ব্যবধান নেবো? 5 নিতে পারো, 10 নিতে পারো, 2 নিতে পারো, এভরিথিং যেটা নাও তুমি। ঠিক আছে, তাহলে শ্রেণী ব্যক্তি অনেক সময় প্রশ্ন বলা থাকে যে 5 নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে 5 নিবা তখন। আর যদি কিছু বলা থাকে, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি 5, 10, 20, 30 যা ইচ্ছা ধরে নিতে পারো। তাহলে এইভাবে, কারণ পরিসর যদি একটা হয়, তোমার পরিসর যদি হয় 26 আর শ্রেণীপতি ধরলাম 5, আমি ধরে নিলাম পরিসর 26 বেড়েছে, শ্রেণীপতি 5 বেড়েছে, ভাগ করা কত হবে? 5.2। যখন এই যে দশমিক চলে আসবে, এই যে 5.2 পরের সংখ্যা কত? 6, তখন এই সর্বসম্মত দিয়া 6 লিখতে হবে, 6টা ঘর হবে। ঠিক আছে, মানে দশমিক আসলে তার পরের সংখ্যা নিতে হবে, এটা হচ্ছে মেন কথা। 5.2 আসছে, আমি 6 নিব। যদি 6.2 আসছে, আমি 7 নিতাম। বুঝতে পারছি? ওকে, তাহলে শ্রেণী সংখ্যা আমাদের এখানে 6টা হবে। ওকে, তারপরে সূত্র আমার হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় আমি কিন্তু আগে সূত্র শিখিয়ে নিচ্ছি। ঠিক আছে, গাণিতিক গড়। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো দিয়ে রাখবে, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাও। গাণিতিক গড় সূত্র হচ্ছে 1/n সামেশন fi xi। এখন এই যে এখানে এনটা মানে কি? এনটা হচ্ছে মোট সংখ্যা, মোট তথ্য সংখ্যা, মোট তথ্য সংখ্যা। এন কি? মোট তথ্য সংখ্যা, অর্থাৎ তোমার কয়টা তথ্য আছে। এন হচ্ছে মোট তথ্য সংখ্যা, মানে তোমার কয়টা তথ্য সংখ্যা আছে। যেমন সারি দেওয়া থাকে যে 5, 7, 10, 15, 20, 30, এগুলোর গাণিতিক গড় বের করো, তাহলে ওখানে কয়টা সংখ্যা আছে? মনে করো 6টা সংখ্যা আছে, তাহলে এর মানে হচ্ছে 6। আর এফআই কি? এফআই হচ্ছে তোমার গণসংখ্যার যোগফল। এফআই হচ্ছে কি? তোমার গণসংখ্যার যোগফল। আর এক্সআই কি? মধ্যমানের যোগফল। এফআই হচ্ছে কি? মধ্যমানের যোগফল। তাহলে এই সূত্র উঠে রাখো সবাই। আচ্ছা,
আচ্ছা, এটা যোগফল না, এফআইটা হচ্ছে তোমার গণসংখ্যা আর এক্সআই হচ্ছে মধ্যমান শুধু। এফআই হচ্ছে গণসংখ্যা আর এক্সআই কি মধ্যমান, শুধু গণসংখ্যা। এফআই কে আমরা শুধু ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা শুধু বোঝাবো, আর এক্সআই মানে মধ্যমান বোঝাবো। পরে গণসংখ্যা আর মধ্যমান দুটো গুণ করে এফআই এক্সআই বের করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। তারপর আমরা লিখবো সংক্ষিপ্ত গড়ের সূত্র। তারপর আমরা লিখবো সংক্ষিপ্ত গড়ের সূত্র। আচ্ছা, আমরা একটা শিখছি গাণিতিক গড়ের সূত্র, আটা দেখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে করে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে গিয়া এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ হচ্ছে গিয়া এইচ। এই এইচ কে আবার সি ধারাও লিখতে পারি, গুণ সি বা গুণ এইচ, যে কোনো একটা লিখলেই হবে। তো এখানে আমার এ ধারা কি বুঝাইছে? এ ধারা বুঝাইছে অনুমিত গড়। এ ধারা কি বুঝাইছে? অনুমিত গড়। আর এই যে এফআই, এই এতটুকু এফআই দ্বারা বুঝাইছে গণসংখ্যা। গণসংখ্যা। এই যে ইউআই, ইউআই দ্বারা বুঝাইছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। আর এন দ্বারা হচ্ছে মোট গণসংখ্যা। এন দ্বারা কি? মোট গণসংখ্যার যোগফল। মোট গণসংখ্যার যোগফল। আর এইচ বা সি দ্বারা হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান তুমি কত নিছো? শ্রেণী ব্যবধান তুমি কত নিছো? এটা হচ্ছে গিয়া এইচ বা সি দ্বারা বোঝায়। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কি পেলাম? এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ বা সি। এ মানে অনুমিত গড়, এন মানে মোট গণসংখ্যার যোগফল, এফ আই মানে গণসংখ্যা, ইউআই মানে ধাপ বিচ্যুতি, আর এইচ বা সি মানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি। ওকে, তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র আমরা শিখলাম। এখন আমরা শিখবো মধ্যক। এখন আমরা শিখবো মধ্যক। মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের সূত্র আছে, জোড় আছে, বিজোড় আছে, শ্রেণী ব্যবধান একটা আছে। ঠিক আছে, তো আমরা জোড় বিজোড় অঙ্ক যখন করবো তখন দেখাই দেবো। এখন মধ্যক নির্ণয়ে যদি শ্রেণী ব্যবধান থাকে, মধ্যক নির্ণয়ে যদি শ্রেণী ব্যবধান থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো? মধ্যক, মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ব্র্যাকেট গুণ এইচ বাই এফ এম, গুণ এইচ বাই এফ এম। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যেখানে আমি মধ্যক ধরবো সেটা নিম্ন সীমা হয়েছে গিয়া এল। এগুলো আমরা যখন অঙ্ক করবো তখন আবার বলবো। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, তারপর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার, এই যে এফসি, এই এফসি মানে কি লিখবো? মধ্যক শ্রেণীর গণসংখ্যার, মধ্যক শ্রেণীর গণসংখ্যার আগের ঘরের, আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যার আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা, জাস্ট এতটুকু মনে রাখতে হবে। পরে যখন অঙ্ক করবো তখন আমি দেখাই দেবো যে কিভাবে এটা হইলো। এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। আর এই এফ এম, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ এম কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ এম মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ মানে কত? শ্রেণী ব্যবধান। এইচ মানে কত? শ্রেণী ব্যবধান। আর এন মানে তো তথ্য সংখ্যার যোগফল বা গণসংখ্যার যোগফল, এটা লিখবা। এটা হচ্ছে গণসংখ্যার যোগফল। এন মানে হচ্ছে গণসংখ্যার যোগফল। তাহলে আমরা কি পাইলাম? এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন গণসংখ্যার যোগফল, এফ সি মধ্যক শ্রেণীর গণসংখ্যার আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা, এইচ সমান হচ্ছে শ্রেণী ব্যবধান, এফ হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র শিখলাম। এখন আমরা শিখবো প্রচুরক। প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক, প্রচুরক কিভাবে বের করে যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে, আর শ্রেণী ব্যবধান দেওয়া না থাকলে অন্য নিয়মে বের করতে হবে। এটা সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ। তাহলে এই এইচ তো আমি জানি কি? শ্রেণী ব্যবধান। এইচ মানে কি? শ্রেণী ব্যবধান। এইচ মানে শ্রেণী ব্যবধান। আর এর মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা।
প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই যে F1, এই F1 হচ্ছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মাইনাস পূর্ববর্তী বা আগের ঘরের গণসংখ্যা বিয়োগ করতে হবে, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে, ঠিক আছে। অর্থাৎ F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের বা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 কি হবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, F2 প্রচুরক, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী, অর্থাৎ প্রচুরকের পরবর্তী ঘরের গণসংখ্যার সাথে বিয়োগ হবে, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। ওকে, তাহলে আমরা এল কি পেলাম? এল পাইলাম প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 পাইলাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 পাইলাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর আইস মানে তো শ্রেণী ব্যবধান। ওকে, শ্রেণী ব্যবধান কিভাবে হিসাব করব? আমি যদি বলি 5 থেকে 10 শ্রেণী ব্যবধান কত, তাহলে 5 10 দুটোই আমার হাতে থাকতে হবে। 5 6 7 8 9 10 6 শ্রেণী ব্যবধান। আমি যদি বলি 6 থেকে 10 শ্রেণী ব্যবধান কত, তাহলে 6 7 8 9 10 5 শ্রেণী ব্যবধান। তাহলে 6 থেকে 10 হলে কিন্তু 5, অর্থাৎ আমি যার থেকে যা বলবো দুইটাই আমার গণনার মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে অন্তর্ভুক্তি পদ্ধতি, ঠিক আছে। আর একটা হচ্ছে বহির্ভুক্তি পদ্ধতি, সেখানে 5 থেকে 10 যদি বলি তাহলে আমার 5ই হবে। এটা হচ্ছে দুইটা নিয়ম, অর্থাৎ শ্রেণী ব্যবধান নিয়মের দুইটা নিয়ম আছে, একটা অন্তর্ভুক্তি, একটা হচ্ছে বহির্ভুক্তি। তো তোমাদের যে 9 10 এর বই, সেখানে হচ্ছে গিয়া অন্তর্ভুক্তি পদ্ধতিতে শ্রেণী ব্যবধান নির্ণয় করা হয়। আর আমাদের অনার্স চতুর্থ বর্ষে দুইটা নিয়মই আছে, যখন যেটা বলবো তখন সেটা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ অন্তর্ভুক্তি বহির্ভুক্তি দুইটা পদ্ধতি আছে। বহির্ভুক্তি পদ্ধতিতে যে কোনো একটা বাদ দিতে হবে, অর্থাৎ ওই নিম্ন সীমাটাই মনে হয় বাদ দিতে হয়। অর্থাৎ 5 থেকে যদি 10 বলে, তাহলে তখন আমাদের বহির্ভুক্তি পদ্ধতিতে শ্রেণীবদ্ধ হবে 5, আর অন্তর্ভুক্তি পদ্ধতিতে হবে 6। তাহলে আমরা অন্তর্ভুক্তি পদ্ধতি করবো, বহির্ভুক্তি আমরা করবো না। আচ্ছা, তাহলে শ্রেণীবদ্ধ বুঝছি 5 থেকে 10 এটা শ্রেণীবদ্ধ হয়েছে 6, আর 6 থেকে 10 এটা শ্রেণীবদ্ধ হয়েছে 5। ওকে, তাহলে আমরা সূত্র মোটামুটি শিখলাম, সবাইগুলো খাতা তুলে নেবে। আচ্ছা, এখন আমরা মধ্যমান নির্ণয় একটা সূত্র আছে, মধ্যমান, ওই যে এক্সআইটা, মধ্যমান যে এক্সআই দ্বারা প্রকাশ করলাম, মধ্যমান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা ভাগ হচ্ছে গিয়া 2। তাহলে মধ্যমান নির্ণয় সূত্র কি? শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা ভাগ হয়েছে 2। ওকে, তাহলে আমরা মোটামুটি পরিসংখ্যান করার জন্য যতগুলো সূত্র দরকার ততগুলো সূত্র আমরা শিখে ফেলছি। তো আমরা যদি এখন অঙ্ক শুরু করি, টাইপ 1 অঙ্ক যদি আমরা এখন শুরু করি, টাইপ 1 এর অঙ্ক কি দেওয়া আছে দেখি। টাইপ 1 দেওয়া আছে, টাইপ 1 মধ্যক, টাইপ 1 টাইপ 1 আমি মধ্যক দিয়ে শুরু করেছি। মধ্যক নির্ণয় করা যাবে তিনটা ভাবে। যদি মধ্যক জোড় থাকে তাহলে একটা সূত্র, যদি মধ্যক বিজোড় থাকে তাহলে একটা সূত্র, আর যদি মধ্যকের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান থাকে তাহলে একটা সূত্র। ওকে, আচ্ছা, তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা কথা আমাদের অঙ্ক করার আগে মনে রাখতে হবে। অঙ্ক করার মানে যখন ওই মধ্যকের কথা বলবে তখনই আমার মাথায় সেট হইতে হবে যে মধ্যক নির্ণয় করতে হলে আমার ক্রমজোড়িত গণসংখ্যা নির্ণয় করা লাগবে। মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমজোড়িত গণসংখ্যা নির্ণয় করা লাগবে। তাহলে মধ্যক ক্রমজোড়িত গণসংখ্যা বিজোড়ের ক্ষেত্রে যদি আমি ক্রমজোড়িত গণসংখ্যা বের করে দেখি যে গণসংখ্যার যোগফল বিজোড়, তাহলে একটা সূত্র হবে। যদি দেখি জোড়, তাহলে একটা সূত্র হবে। আবার জোড় বিজোড় বাদ দিয়ে যদি দেখি শ্রেণীবদ্ধ আছে, তাহলে একটা সূত্র হবে। অর্থাৎ তিনটা নিয়মে মধ্যক করতে পারবো। ওকে, তাহলে আমরা যদি একটা অঙ্ক এখন উঠাই, একটা অঙ্ক যদি আমরা উঠাই, এখানে আছে, মনে করো এটা অঙ্ক, এটা অঙ্ক। ওকে, তাহলে প্রথম আছে উচ্চতা আর হচ্ছে গণসংখ্যা। ওকে, 50 55 60 65
আর আছে 70। গণসংখ্যা আছে 2, 5, 3, 5, 6। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। এখন এটা বলছে মধ্যক নির্ণয় করতে, এটার মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক নির্ণয় করো। আচ্ছা, এখানে কোনো শ্রেণী ব্যবধান আছে? কোনো শ্রেণী ব্যবধান আছে এখানে? নাই। তাহলে আমরা কিভাবে বের করবো? আমি বলছি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম ক্রমবর্ধমান গণসংখ্যা বের করতে হবে। তাহলে এটা কোশ্চেন, কিন্তু এইটাই আবার যদি আমি অ্যান্সার লিখতে যাই, তাহলে অ্যান্সার লিখতে গেলে এইটাই উঠাবো, এইভাবে উঠাবো। উঠানোর পরে জাস্ট নিচে একটা ঘর বাড়ায় দিব, নিচে একটা ঘর বাড়ায় দেবো। এই কোশ্চেনটাই উঠাবো এইভাবে। উঠাই আমি কি করব, একটা ঘর বাড়ায় দেব। এই ঘরটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হয়েছে, এই যে গণসংখ্যার প্রথম ঘর, ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘর সমান হবে গণসংখ্যার প্রথম ঘরে যে সংখ্যা থাকবে, ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে সেই গণসংখ্যাই থাকবে। তারপরে এই আর যোগ দিতে হবে, 5 আর 2 7, এই 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 6 21। ওকে, এইভাবে যোগ দিতে হবে, যোগ ক্রমযোজিত গণসংখ্যা এইভাবে যোগ দিতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার লাস্ট ঘরটা কত? 21। তাহলে এখানে n সমান সমান কত? 21। যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক সূত্র আলাদা, এটা আমি ওখানে লিখি না, এখানে লিখে দিলাম। তাহলে মধ্যক কত হবে? মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান, পদের মান। অর্থাৎ যদি বিজোড় হয়, মধ্যক যদি বিজোড় হয়, তাহলে মধ্যকের সূত্র হবে n প্লাস 1/2 তম পদের মান। তাহলে এখানে n কত আমার? এখানে আমার n কত? 21। n কত? 21। তাহলে n এর জায়গায় 21 বসাবো। 21 প্লাস 1/2, তাহলে 21 প্লাস 1 কত? 22/2। 22 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 11। 11 তম পদের মান, 11 তম পদের মানটাই হয়েছে কি আমার কি মধ্যক। তাহলে 11 তম পদ কোথায় আছে আমার? দেখো এখানে আছে 2 পর্যন্ত, 3 থেকে 7 পর্যন্ত আছে এই ঘরে, 8 থেকে 10 পর্যন্ত আছে এই ঘরে, 11 থেকে 15 পর্যন্ত আছে এই ঘরে, আর 16 থেকে 21 পর্যন্ত আছে এই ঘরে। তাহলে 11তম পদটা কোথায়? 10 এই পর্যন্ত তো আমার নাই, তাহলে 11তম পদ কোথায় আছে? এই ঘরে। তাহলে মধ্যক কত হবে আমার? 65। তাহলে 11তম পদের মান কত? 65। উত্তর কত হবে? 65। বুঝতে পারছি সবাই? এটা হচ্ছে মধ্যক বিজোড়ের ক্ষেত্রে, মধ্যক বিজোড়ের ক্ষেত্রে 11তম পদ কোথায়? যে 10 এর পরে 11, তাহলে এই ঘরে আমার মধ্যক। মধ্যক কোনটা হবে? এই উচ্চতর হবে, গণসংখ্যা না, উচ্চতর হবে আমার কি মধ্যক। বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, এই হচ্ছে একটা মধ্যক বিজোড়ের ক্ষেত্রে। তো এখন আমরা করব জোড়ের ক্ষেত্রে, মধ্যক জোড়ের ক্ষেত্রে। মধ্যক জোড়ের ক্ষেত্রে আমরা এখন দেখব। আচ্ছা, টাইপ একই, হ্যাঁ, টাইপ একই, মধ্যক এখনো চলতেছে আমাদের মধ্যক। তাহলে মধ্যক জোড়ের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে যদি এরকম অঙ্ক প্রশ্নটা এরকম থাকে, প্রশ্নটা যদি এরকম থাকে, আমি তো ছোট ছোট করে করাচ্ছি, তোমার বই থেকে আরো বড়টা করে নেবে। এখানে হচ্ছে বয়স, এখানে হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, 20, 25, 30, 5, 2, 3। তাহলে আমি বলছি যখনই মধ্যক বের করতে হবে তখন আমার কি লাগবে? ক্রমযুক্ত গণসংখ্যার একটা ঘর লাগবে। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা এটা প্রশ্ন, তাহলে এটাই আমি উঠাবো, উঠে জাস্ট নিচে একটা ঘর বাড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই যে প্রথম ঘর, প্রথম ঘরে বসে দেবো 5, তারপরে 5 আর 2 7, 7 আর 3 কত? 10। এখানে n কি 10, 10 কি জোড় না বিজোড়? 10 যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন 10 জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্র আলাদা। তাহলে মধ্যক নির্ণয় সূত্র তখন কি হবে? মধ্যক সমান সমান n/2 ও n/2 প্লাস 1তম পদের, 1তম পদের মানের যোগফল,
মানের যোগফল ভাগ হচ্ছে গিয়া 2। তাহলে n/2 মানে কত? 10/2। 10/2 ও 10/2 প্লাস 1তম পদের মানের যোগফল ভাগ কত? 2। তাহলে 10/2 কত? 5 ও 10/2 মানে 5, 5 এর সাথে 1 যোগ, তাহলে 6। 5 ও 6তম পদের মানের যোগফল ভাগ 2। এখন 5তম পদ কোথায় আছে আমার? এই ঘরে, এই যে 5। 5 তাহলে কত? পদের মান কত? 20। তাহলে পদের মানের যোগফল বলছে, তাহলে 20 প্লাস 6তম পদ তো এখানে নাই, 6তম পদ কোথায় আছে? এখানে। তাহলে 25। তাহলে 20 আর 25 ভাগ কত? 2। তাহলে 20 আর 25 কত হবে? 45। 45 ভাগ কত? 2 ভাগ করলে হবে 22.5। এটাই হচ্ছে আমাদের মধ্যক। এটাই আমাদের কি? মধ্যক। আশা করি জোরের ক্ষেত্রে মধ্যকটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা মধ্যকের আরো সহজ দুটা নিয়ম শিখবো, যেগুলা 9, 10 এর জন্য আবশ্যক না, সেগুলো হচ্ছে অষ্টম শ্রেণীতে হয়তো বা আজ ছিল। ওই মধ্যকটা নির্ণয় কিভাবে করে সেটা আমরা একটু দেখিয়ে দিই মাঝে। ওই মধ্যকটা ছিল এরকম: 5, 7, 3, 2, 8, 10, 6। ঠিক আছে, কটা হলো? 7টা হয়েছে। আচ্ছা, বিজোড়ের ক্ষেত্রে তাহলে এখানে n কত? বিজোড় না? এখানে কিন্তু n কি? বিজোড় সংখ্যা। তাহলে এই মধ্যকটা আমরা যদি নির্ণয় করতে যাই, তাহলে মানের ক্রমানুসারে সাজাইতে হয়। মানের কর্মানুসারে সাজাইতে হয়। জাস্ট একটু বলার জন্য, এটা তোমাদের লাগবে না। মানের কর্মানুসারে সাজিয়ে পাই। অর্থাৎ আমি যদি এই কোশ্চেনটা দিয়ে বলি মধ্যক নির্ণয় করো, তাহলে অ্যান্সার হবে এখান থেকে মানের সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। এটা আমি লিখতে পারি ছোট থেকে বড় লিখতে পারি, বড় থেকেও ছোট লিখতে পারি। আমি যদি ছোট থেকে বড় লিখি, তাহলে 2, 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 10। কটা হয়েছে? 7টা হয়েছে। তাহলে এখানে কিন্তু n বিজোড় সংখ্যা। এখানে কি n সমান 7 বিজোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হয়, তোমার ওই পাশে যতগুলো সংখ্যা বাদ দিবা, এই পাশে ততগুলো সংখ্যা বাদ দিবা। তাহলে এই পাশে আমি 3টা বাদ দেই, এই পাশে 3টা বাদ দিই, মধ্যকে থাকে 6 থাকে। এই 6 হয়েছে গিয়া মধ্যক। এটা হচ্ছে 8 এর নিয়মে সম্ভবত। এই 6 হয়েছে গিয়া কি? মধ্যক, শেষ অঙ্ক এটা। আচ্ছা, এখন যদি আমি এখানে 8টা সংখ্যা বাড়াইতাম, 12, এটা যদি বাড়াইতাম, তাহলে ঠিক তদ্রূপে এইভাবে লিখতাম: মানে ক্রমশ সাজিয়ে পাই 2, 3, 5, 7, 6, 7, 8, 10, 12। তাহলে কিন্তু এখানে n কত? 8। কিন্তু এটা হয়েছে কি আবার? বিজোড় সংখ্যা। তখন এই পাশে যে 3টা বাদ দিছি, আবার এই পাশ থেকে যে 3টা বাদ দিছি, মধ্যে থাকে কটা? 2টা। এই 2টার মানের যোগফলের অর্ধেক হবে মধ্যক। তাহলে কি হলো? 6 প্লাস 7 ভাগ হয়েছে 2, তাহলে কত হয়? 6, 7, 13। 13/2 কত হলো? 6.5। অর্থাৎ এই দুইটার মানের গড় হবে গিয়া মধ্যক। এটা হচ্ছে, এইটা ছিল সম্ভবত। তাহলে জোড় বিজোড় কিভাবে করে আমরা বুঝতে পারছি, যদি এইভাবে থাকে কোনো গণসংখ্যা ছাড়া। তাহলে মধ্যকে গণসংখ্যা ছাড়াও আমরা এখন পারবো। যদি জোড় হয় তাহলে মধ্যে দুটার মানের গড়, আর যদি বিজোড় হয় তাহলে কি একবারে মাঝখানে যেটা থাকবে সেটাই মধ্যক। মানে কোন সাজাইয়া আমরা কিন্তু উল্টা দিকেও সাজাইতে পারতাম, 12, 10, 8, 7, 6, 5, 3, 2 এভাবে সাজাইতে পারতাম। আবার ছোট থেকে বড় সাজাইছি আমরা, যেভাবে হোক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মধ্যকের 4টা নিয়ম শিখছি: গণসংখ্যা দেওয়া, বিজোড় সংখ্যা, গণসংখ্যা দেওয়া, জোড় সংখ্যা, গণসংখ্যা ছাড়া জোড় সংখ্যা, গণসংখ্যা ছাড়া বিজোড় সংখ্যা। 4টা ভাবে শিখছি। এখন আমরা শিখবো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কিভাবে করে, শ্রেণী ব্যবধানের মাধ্যমে শিখবো। এখন মধ্যক নির্ণয় আমরা এখন শ্রেণী ব্যবধানের মাধ্যমে শিখবো। শ্রেণী ব্যবধান থাকলে আমরা কিভাবে মধ্যক শেষ করব। আচ্ছা, শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে মধ্যক হেডলাইন হচ্ছে গিয়া শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে মধ্যক কিভাবে করব। শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে মধ্যক, ঠিক আছে, শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে মধ্যক। তাহলে প্রশ্ন উঠাই আগে আমরা। প্রশ্ন উঠাই, 6টা ঘর আঁকি। এইগুলো জাস্ট আমি নিজে অঙ্কগুলো ধরে দিয়েছি, তোমাদের বইতে যেভাবে থাকবে ওইভাবে তোমরা করবে। এখানে আমি আমার ভাবে করাইছি। সময়, সময়, গণসংখ্যা আছে কত? 30, 35, 36, 41, 42, 47, 48, 53, 54, 59।
আছে 3, 10, 18, 25 আর হচ্ছে 8। আচ্ছা, মধ্যকের আমি প্রথমে বলেছিলাম যে মধ্যক কথাটা আসলেই সেখানে আমাদের কর্মজড়িত গণসংখ্যা বের করতে হবে। তাহলে আমার এটা কোশ্চেন যে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করো। তো আমি এটাই কোশ্চেন, আমি এটাই আবার উঠাবো খাতা, আবার এটাই কি এই লেখা শুরু করলাম খাতায়। এটি উঠে জাস্ট আমি কি করবো, একটা কর্মজড়িত গণসংখ্যা বাড়াইয়া দিব, একটা কর্মজড়িত গণসংখ্যার ঘর বাড়াইয়া দিব, খাতা এইভাবে তুলবো। জাস্ট এখানে লেখা দেব কর্মযোজিত গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। তা কর্মযোজিত গণসংখ্যা আমরা কিভাবে করবো, প্রথমটা প্রথমে লিখে দিব, তারপর কি জাস্ট যোগ দেবো, 10 আর 3 13, 13 আর 18 কত 31, 31 আর 56 কত, 31 আর 25 কত 56, 56 আর 8 কত 64, 64। ওকে, তাহলে এখানে n কি 64, যার জোড় সংখ্যা, এখানে n সমান সমান কত 64। তাহলে মধ্যক কোথায় হয়, মধ্যক হয় কি n/2 তে, অর্ধেকে গিয়ে মধ্যক হয়। তাহলে n/2 মানে কত, n/2 সমান সমান কত 64/2 সমান 32। এখন এই 32 কোথায় আছে আমরা সেটা দেখব, এই 32 কোথায় আছে আমরা সেটা দেখবো। দেখো কর্মযোজিত গণসংখ্যা এখানে 3 পর্যন্ত আছে, এখানে 13 পর্যন্ত আছে, না 31 পর্যন্ত আছে, 32 কিন্তু এই ঘরে নেই। 32 কোথায় আছে, এই ঘরে আছে। তাহলে মধ্যক শ্রেণী কোনটা হবে, এইটা হবে। 32 বের হয়েছে আমার, তাহলে 32 কোথায় আছে, 31 তো এখানে, তো 32 কিন্তু এখানে, 32 তার পরের ঘরে, 32 থেকে 56 পর্যন্ত এই ঘরে। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা হবে, এইটা। তাহলে মধ্যক শ্রেণী এটা যদি হয়, তাহলে আমরা লিখবো যে 32 হলো 32, 32, 32 হলো 48 থেকে 53 শ্রেণীর ভিতরে, শ্রেণীর মধ্যে, শ্রেণীর মধ্যে এটা লিখবো প্রথমে। সুতরাং মধ্যক শ্রেণী কি, সুতরাং মধ্যক শ্রেণী হবে, সুতরাং মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী হবে 48 থেকে 53। মধ্যক শ্রেণী কোনটা, 48 থেকে 53-তে। তাহলে এটা একটা সূত্র কিন্তু আমরা জানি, এটা একটা সূত্র কিন্তু আমরা জানি। এর সূত্রটা হচ্ছে এরকম যে l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। এটা আমার কিসের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র। শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র আমার এইটা। তাহলে এখানে আমার l কোনটা হইলো, এখন এখানে আমার l কোনটা, l হচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বলছে। তাহলে এখানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মানে ছোটটা 48 বড় না 53 বড়, 48 বড়। তাহলে এখানে আমার l কত হবে 48। ঠিক আছে, তারপর আমার লাগবে কি এফসি লাগবে। এফসি কি হবে, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যার আগের ঘরের কর্মযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী আমার এটা, মধ্যক শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা কি 56। তাহলে আমি কিন্তু আগেই বলে দিছিলাম যে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যার আগের ঘরের কর্মযোজিত গণসংখ্যা। তাহলে আগের ঘরের কর্মযোজিত গণসংখ্যা কত 31, আগের ঘরের কর্মযোজিত গণসংখ্যা কত 31। তাহলে এফসি মানে কত 31। আর এফএম মানে কত, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী আমার যদি এইটা হয়, গণসংখ্যা কত 25, নট কর্মযোজিত গণসংখ্যা, বলছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 25। তাহলে এফএম মানে কত 25। ঠিক আছে, তারপর এইচ, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে কি আমার শ্রেণী ব্যবধান। তাহলে 30 থেকে 35 শ্রেণী ব্যবধান কত, আমি বলছি 30 আর 35 দুটোই ধরে নিতে হবে। তাহলে 30, 31, 32, 33, 34, 35, 6 শ্রেণী ব্যবধান কত 6। আর আমার 31 থেকে বলতো তাহলে হয়তো 5, বলছে কি 30 35 দুইটাই গণনার ভিতরে নিতে হবে। 30, 31, 32, 33, 34, 35 6 ব্যবধান। তাহলে এইচ মানে কত 6। তাহলে আমার কিন্তু সূত্রের এল পাইছি, এন পাইছি, এফসি, এইচ, এফএম সব পেয়ে গেছি। জাস্ট এখন মানটা বসা দিলে আমি মধ্যক পেয়ে যাব। জাস্ট মানটা বসায় দিয়ে আমি মধ্যক পেয়ে যাব। জাস্ট মানটা বসায় দেই, অর্থাৎ এখন আমি সূত্রটা লিখে নেই যে মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। এল কত আমার 48, n/2 কত 32, fc কত 31 ব্র্যাকেট দিব, গুণ h কত 6, fm কত 25। তাহলে 48 আর 32 থেকে 1 গেলে, মানে 32 থেকে 31 গেলে 1 থাকে, 1 দ্বারা এটা গুণ করলে 6/25 হবে, 6/25 হবে। 48 প্লাস 6/25 কে যদি আমি ভাগ করি, 6/25 কে যদি আমি ভাগ করি তাহলে হবে 0.24। 48 সাথে যোগ দিলে হবে 48.24। অ্যান্সার শেষ, এটাই মন্তব্য। আচ্ছা, আর শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমি জোর বিজোর হিসাব করবো না। যেমন এখানে 64 পাইছি, আমি এন সমান কত পাইছি 64 পাইছি। 64 পাইলেও যেই সিস্টেম অঙ্ক করব, আমি যদি 63 পাই
একই নিয়ম অঙ্ক করবো। 63 পেলে আমার কত হইতো? 31.5 হইতো। তাহলে 31.5 কি আমার ওই পরের ঘরে কিন্তু হইতো। 31 পরের ঘরে 32, তাহলে 31.5 তার 31 এর ঘরে থাকতে পারতো না, পরের ঘরে থাকতো। তাহলে সেক্ষেত্রে মধ্যক আমার 48 53 শ্রেণী হইতো। তাহলে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমার জোড় বিজোড় হিসাব করবো না, জোড় বিজোড় হিসাব করবো আমরা ওই আগের যে অঙ্কগুলো করছি সেই হিসাবে। তো আশা করি মধ্যক নিয়ে আর কারো সমস্যা হবে না। আমরা মধ্যকের প্রায় 5টা নিয়মের অঙ্ক করাইছি, 5টা টাইপের অঙ্ক করাইছি। শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে একটা অঙ্ক করাইছি, তারপরে মানে আমার তথ্য সংখ্যা দেওয়া আছে, গণ সংখ্যা দেওয়া আছে, জোড়ের ক্ষেত্রে একটা, বিজোড়ের ক্ষেত্রে একটা, দুইটা করাইছি। আবার গণ সংখ্যা নাই, জাস্ট তথ্য সংখ্যা দেওয়া আছে, সেখানে জোড় বিজোড় করাইছি। তাহলে 5টা নিয়মের অঙ্ক মধ্যক করাইছি। আশা করি এই 5টা নিয়মের অঙ্ক করলে মধ্যক নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকে মধ্যক বন্দি থাকুক। নেক্সট এপিসোডে আমরা আবার বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাই দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon.